আমরা গত ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে পড়ছিলাম। আজকে আমরা শুরু করব ইলেকট্রন বিন্যাস থেকে। তোমাদেরকে বলে রাখি, টোটাল রসায়ন জানতে হইলে ইলেকট্রন বিন্যাস মাস্ট, তোমাকে জানতেই হবে। যে ইলেকট্রন বিন্যাস জানে না সে রসায়নের র জানে না। রসায়ন ভালো করে জানতে হইলে তোমাকে মাস্ট ইলেকট্রন বিন্যাস পারতে হবে। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, বিশেষ করে 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় ভেরি ফ্রিকুয়েন্টলি আসে, এই জন্য অবশ্যই আমাদের পারা লাগবে। ওকে, আচ্ছা দেখো, এখন গত ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা প্লাস পরমাণু মডেল পড়ার মাধ্যমে জানতে পারছি যে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারপাশে থাকে শক্তি স্তর বা কক্ষপথ বা হচ্ছে আমাদের অরবিট। এই শক্তি স্তরগুলো ভাগ করা থাকে উপশক্তি স্তরে, এবং উপশক্তি স্তরগুলো ভাগ করা থাকে অরবিটালে, এবং ইলেকট্রন আলটিমেটলি থাকে হচ্ছে আমাদের অরবিটালে। তো এই ইলেকট্রন গুলো কিভাবে থাকে, এটাই হচ্ছে মূলত আমাদের ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস জানার জন্য আমাদের যে নিয়মগুলো জানা লাগে, এই নিয়মগুলোকে বলা হয় আউফবাউ নিয়ম। আউফবাউ নিয়ম, এইখানে মূলত আমাদের 3টা নিয়ম আছে। এর মধ্যে আউফবাউ নিয়ম হচ্ছে একটা, বাকি 2টা হচ্ছে হুন্ডের নিয়ম এবং পলির বর্জন নিয়ম। প্রথমে আমরা দেখি আউফবাউ নিয়ম। আউফবাউ নিয়ম থেকে আমরা জানতে পারি উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, এবং এইটাই মূলত হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা সব কাজ করার সময় মূলত এই ইলেকট্রন বিন্যাসটাই করি। তো আউফবাউ নিয়ম অনুসারে উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে শক্তির উচ্চ ক্রমানুসারে, তার মানে প্রথমে নিম্ন শক্তির উপশক্তি স্তরে যাবে, পর্যায়ক্রমে উচ্চ শক্তির উপশক্তি স্তরে যাবে। তো উপশক্তি স্তরগুলোর শক্তি আমরা কিভাবে বুঝতে পারবো n+l এর মান থেকে। n+l এর মান থেকে বলে রাখি, l এর মান 0 এর জন্য আমরা বুঝি s উপশক্তি স্তর, 1 এর জন্য আমরা বুঝি p উপশক্তি স্তর, 2 এর জন্য আমরা বুঝি d উপশক্তি স্তর, 3 এর জন্য আমরা বুঝি f উপশক্তি স্তর। ওকে, এখন যদি আমরা দেখি 3d এবং 4s উপশক্তি স্তর, এক্ষেত্রে আমাদের n+l এর মান হবে 3+2, দ্যাট মিন্স 5। এখানে হবে 4+0, দ্যাট মিন্স আমাদের 4। তার মানে 3d এবং 4s, এখানে 3d হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর। কোনটা উচ্চ শক্তি স্তর? পরীক্ষার প্রশ্ন, কোনটা উচ্চ শক্তি স্তর? এখানে উত্তর হবে 3d। উত্তর হবে কি? 3d। তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? উত্তর হবে 4s। ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? উত্তর হবে 4s। একইভাবে আমরা যদি 3d আর 4p চিন্তা করি, এখানে দেখা যাবে এর মানটাও হচ্ছে 5, এর মানটাও হচ্ছে 5। যখন দুইটা উপশক্তি স্তরের n+l এর মান সমান হবে, তখন যার n এর মান বড় ওইটাকে আমরা বলবো উচ্চ শক্তি স্তর। তাহলে এটা হবে আমাদের উচ্চ শক্তি স্তর, এবং ইলেকট্রন আগে যাবে হচ্ছে আমাদের 3d তে। ইলেকট্রন আগে যাবে কোথায়? 3d। তো এভাবে n+l এর মান থেকে একটা ক্রম আমরা বের করতে পারি, যেই ক্রমটা আমরা সহজে মনেও রাখতে পারি। দেখো, এই ক্রমটা আমরা যদি এইভাবে লিখি, 1 নাম্বার শক্তি স্তরে আমাদের একটাই উপশক্তি স্তর থাকে, তো 2 নাম্বার শক্তি স্তরে আমাদের উপশক্তি স্তর 2টা, 3 নাম্বার শক্তি স্তরে আমাদের উপশক্তির স্তর হচ্ছে 3টা, 4 নাম্বার শক্তি স্তরে আমাদের উপশক্তি স্তর কয়টা? 4টা, 5 নাম্বার শক্তি স্তরে আমরা 3টা পর্যন্ত দিলাম, তারপরে 6 নাম্বার উপশক্তি স্তরে আমরা 2টা পর্যন্ত দিলাম, আর 7 নাম্বারের একটা আমরা দিলাম। তো কোনটার পরে কোনটা ইলেকট্রন যাবে এটা মনে রাখা খুবই সহজ। এই ছবিটা থেকে আমরা সহজে মনে রাখতে পারি, ঠিক আছে? আমাদের আজকের ক্লাসটাই সম্ভবত ওপেনলি শেষ, তারপর থেকে ক্লাসগুলো আমাদের সিক্রেট গ্রুপেই হবে। ওকে, তারপর থেকে ক্লাসগুলো আমাদের সিক্রেট গ্রুপেই হবে, তোমরা একটু ক্লাস ফলো করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইলেকট্রন সবার আগে যাবে হবে আমাদের 1s এর পর আসবে আমাদের 2s, তারপর সবসময় ডান পাশ থেকে, তাহলে 1s 2s, তারপর 2p, 2p এর পরে হচ্ছে আমাদের 3s,
3s এর পরে হচ্ছে আমাদের এই যে এই পাশ থেকে আসবে 3p, 3p এর পরে হচ্ছে আমাদের 4s। দেখো 3p এর পরে 3d তে না গিয়ে ইলেকট্রন কোথায় যাবে 4s। এটা পরীক্ষা অনেক বেশি আসে যে ইলেকট্রন 3d তে না গিয়ে কোথায় যায় 4s এ। এই যে এটার ব্যাখ্যা আমরা এখানে দেখাইছি। তাহলে ইলেকট্রন 3p এর পরে 3d তে না গিয়ে কোথায় যাবে 4s এ। 4s এর পরে আবার আসবে 3d, 3d এর পরে দেখো আসবে আমাদের 4p, তারপর আসবে আমাদের 5s, তারপর আসবে আমাদের 5s, 5s এর পর 5p তে না গিয়ে যাবে আমাদের 4d তে, 4d এর পরে আসবে আমাদের 5p, 5p এর পর আসবে আমাদের 6s, 6s এর পর আমাদের যাবে 4f, 4f এর পর হচ্ছে আমাদের 5d, তারপর আমাদের 6p, তারপর হচ্ছে আমাদের 7s। তাহলে এই ক্রমটা আমরা পরীক্ষার হলে চাইলে এভাবে বের করতে পারি, চাইলে আমরা মুখস্থও করতে পারি। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে, বলবে যে আহ্বাও নিয়ম অনুসারে কোন ক্রমটা সঠিক বা কোন ক্রমটা সঠিক না, এরকম প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। আর ইলেকট্রন বিন্যাস জানার জন্য তোমার তো মাস্ট জানতেই হবে। আগেই বলে নিছি, ইলেকট্রন বিন্যাস না জানলে তুমি রসায়নের কিছুই জানতে পারবে না। দ্যাট মিন্স এটা আমাদের মাস্ট মুখস্থ করতে হবে, দ্যাট মিন্স এটা আমাদের মাস্ট মুখস্থ করতে হবে। তো মুখস্থ করার একটা উপায় ছিল, শুনো শুনো প্রিয়া শুনো, প্রিয়া শুনো, ডিপিএস করো, ডিপিএস করো, ফার্দার ডিপিএস করো। শুনো শুনো প্রিয়া শুনো, প্রিয়া শুনো, ডিপিএস করো, ডিপিএস করো, ফার্দার ডিপিএস করো। এভাবে চাইলে মুখস্থ রাখতে পারো। এটা মুখস্থ রাখা কিন্তু মাস্ট, এটা মুখস্থ রাখা হচ্ছে আমাদের কি বলতো মাস্ট, এটা মুখস্থ রাখা আমাদের মাস্ট। ঠিক আছে, কার কার মুখস্থ আছে এটা কমেন্টে বলো তো, যে ভাইয়া আমাদের মুখস্থ আছে, এবং কে কিভাবে মুখস্থ করছিলা কমেন্টে জানাও। এখন দেখো এতটুকু যদি আমরা জানি তাহলে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে আমরা যদি আয়রন 26 এটার ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে আমাদের কি হবে, এই যে জাস্ট এটা অনুযায়ী বসাবো, এটা অনুযায়ী বসাবো। ঠিক আছে, এটা অনুযায়ী বসাবো 2 4 6 4 10 12, 12 আর 6 18, 18, 18 আর 2 20, এই 20 আর 6 26। তার মানে হচ্ছে আমাদের আয়রনের ক্ষেত্রে তাহলে কি আসবে, দেখো শেষে গিয়ে কি আসবে, 2 4 6 4 10 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 6 26, 18 আর 2 20, 20 আর 6 হচ্ছে আমাদের 26। তাহলে এটা হবে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস, তাহলে এটা হবে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখব যদি আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো এই পর্যন্ত হচ্ছে আমাদের 18, এই পর্যন্ত হচ্ছে আমাদের 18, তাহলে হচ্ছে 20 আর 4 হচ্ছে আমাদের 24, 3d 4s, তাহলে হচ্ছে আমাদের এই যে 20 আর হচ্ছে 4 24। তারপর হচ্ছে আমাদের কপার, দেখবা কপারের কি আসবে 20 আর 9, এই হচ্ছে 29। তো এরকম ইলেকট্রন বিন্যাস আসবে, এরকম ইলেকট্রন বিন্যাস আসবে। বা স্ক্যান্ডিনিয়ামের কত আসবে 21, তাই না, তাহলে 3d আর হচ্ছে 4s দেখবে আসবে 20 আর 1, 20 আর 1 হচ্ছে 21। এভাবে ইলেকট্রন বিন্যাস আসবে। এই কমেন্টে একটু সবাই আমাকে জানাই দাও যে এখন থেকে তোমরা ইলেকট্রন বিন্যাস পারবা কিনা, কারণ ইলেকট্রন বিন্যাস না পারলে তুমি কিছুই পারবা না। আমি আজকের ক্লাসে তোমাদের ইলেকট্রন বিন্যাস শিখাইতে চাই, সবাই একটু কমেন্টে আমাকে বলে দাও যে ইলেকট্রন বিন্যাস পারবা কিনা। সবাই একটু কমেন্টে বলো ইলেকট্রন বিন্যাস পারবা কিনা। এবার দেখো এই যে দেখো এটা ইলেকট্রন বিন্যাস ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। এই যে আমাদের ডিতে থাকে 10টা, 5টা থাকলে অর্ধপূর্ণ হবে, অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল, এই জন্য হচ্ছে আমাদের এখানে ব্যতিক্রম হয়, এখানে ব্যতিক্রম হয়। ওকে, আচ্ছা, এবার দেখো আমাদের কপারের ক্ষেত্রেও এখানে ডিতে যদি 10টা থাকে তাহলে এটা বেশি স্থিতিশীল হবে, এই জন্য হচ্ছে আমাদের ব্যতিক্রম হয়ে এখানে হচ্ছে আমাদের 3d10 হবে, 4s1 হবে। ওকে, তাহলে এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে যে আহ্বাও নিয়মের ব্যতিক্রম কোথায় কোথায় হয়। আহ্বাও নিয়মের ব্যতিক্রম কোথায় কোথাও হয়, এই যে আমরা কপার দেখলাম, ক্রোমিয়াম দেখলাম, মনে রাখবা সিলভার গোল্ড, এই যে কপার সিলভার গোল্ড এই তিনটা মুদ্রা ধাতু, হ্যাঁ, এই তিনটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের আহ্বাও নিয়মের ব্যতিক্রম হয়। আরেকটা আছে প্লাটিনাম। তাহলে এগুলার ক্ষেত্রে আমাদের কি হয়, আহ্বাও নিয়মের ব্যতিক্রম হয়, আহ্বাও নিয়মের কি হয় ব্যতিক্রম
ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে শুধুমাত্র পরমাণুর ইলেকট্রন বিন্যাস পারলে চলবে না, আয়নের ইলেকট্রন বিন্যাসও পারা লাগবে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে বলি যে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করো, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করো, আমরা যদি Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে দুইটা ইলেকট্রন চলে যাবে, দুইটা ইলেকট্রন চলে গিয়ে আমাদের হবে 4s0, আমাদের হবে 4s0। আবার একইভাবে আমরা যদি Fe3+ করি তখন হবে আমাদের 3d4s, এখান থেকে দুইটা আর এখান থেকে একটা, তাহলে 0, এখান থেকে একটা চলে যাওয়ার কারণে 5। তাহলে দেখো আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস শিখে ফেললাম, Fe2+ এবং হচ্ছে Fe3+। এই দুইটা ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3d6, এখানে 3d5। তো 3d5 মানে হচ্ছে অর্ধপূর্ণ, মানে হচ্ছে বেশি স্থিতিশীল। তাহলে Fe2+ এর চেয়ে Fe3+ বেশি স্থিতিশীল, বা ফেরাস এর চেয়ে ফেরিক হচ্ছে বেশি স্থিতিশীল। আমরা খুব সহজেই বুঝতে পারলাম। এভাবে ইলেকট্রন বিন্যাস জানলে অনেক কিছুর ব্যাখ্যা ইজিলি দেওয়া যায়, এভাবে ইলেকট্রন বিন্যাস জানলে অনেক কিছুর ব্যাখ্যা ইজিলি দেওয়া যায়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আউফবাউ নিয়ম। তো তোমরা আউফবাউ নিয়ম অনুসারে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা লেখো তো কমেন্টে, দেখি কে কে পারো। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা কমেন্টে লেখো, ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা কমেন্টে লেখো, ঠিক আছে। তারপরে দেখো একজন প্রশ্ন করছে যে কে এটা দেখি, শামিমা নাসরিন, 30-এর বাইরে যদি দেয় তখন, শোনো ভাইয়া, 30-এর বাইরে যদি দেয় তখন তুমি কি করবা? আমার কথা মনোযোগ দিয়ে শোনো। পর্যায় সারণীতে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা হচ্ছে ইলেকট্রন বিন্যাস পারাটা ভেরি মাচ ইজি, ভেরি মাচ ইজি। আমি আবার বলতেছি, ভেরি মাচ ইজি। আজকে ক্লাস করার পরে আর কখনো ইলেকট্রন বিন্যাস বলবা না, একটু 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 মনোযোগ দিয়ে শুনো। যেমন ধরো আমাদের পর্যায় সারণীতে 1 নম্বরে লিথিয়াম আছে, তারপরে সোডিয়াম আছে, তারপরে রুবিডিয়াম আছে, তারপর সিজিয়াম আছে, তাই না? আচ্ছা, এখন ধরো এই লিথিয়ামের শেষ ইলেকট্রন বিন্যাস দেখবা 2s1, এটা তোমরা সবাই জানো 2s1। তো এটা হচ্ছে একই গ্রুপ। তো একই গ্রুপ যদি হয়, এটা যদি 2s1 হয়, এটা হবে 3s1, এটা হবে 4s1, এটা হবে 5s1। সিম্পল, 5s1 পর্যন্ত এইভাবে আসবা। আবার ধরো গ্রুপ 17তে প্রথমে আছে ফ্লোরিন, তারপরে আছে ক্লোরিন। ফ্লোরিনের দেখবা হচ্ছে আমাদের 2s2 2p5, তাহলে ক্লোরিনের শেষে আসবে তোমার 3s2 3p5। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যদি চিন্তা করো, ব্রোমিন আসবে 4s2 4p5। ভেরি মাচ ইজি, ভেরি মাচ ইজি, ভেরি মাচ ইজি। ওকে, এই পারবা? কে যেন প্রশ্ন করছিলা? শামিমা নাসরিন, বলো তো পারবা কিনা? ওকে, অনেকে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা শিখে গেলাম। কিন্তু দেখো, আউফবাউ নিয়ম থেকে আমরা শিখতে পারি উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। কিন্তু ইলেকট্রন আলটিমেটলি থাকে কোথায়? অরবিটালে থাকে। তো এখন আমাদের জানতে হবে অরবিটালের ইলেকট্রন বিন্যাস। তো অরবিটালের ইলেকট্রন বিন্যাস জানার জন্য আমাদের লাগে হুন্ডের নিয়ম। আমাদের কি লাগে? হুন্ডের নিয়ম। ওকে, আচ্ছা, যেমন ধরো আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যেহেতু 7 1s2 2s2 2p3। ওকে ফাইন। তো এখন দেখো হুন্ডের নিয়মের ইলেকট্রন বিন্যাসে আমরা কি বলছি, যে হুন্ডের নিয়মে আমাদের কি জানতে হবে, যে অরবিটালের ইলেকট্রন বিন্যাস। তো এস উপশক্তি স্তরের ক্ষেত্রে একটা অরবিটাল থাকে। তো একটা অরবিটালে যখন দুইটা ইলেকট্রন থাকবে তখন দুইটা বিপরীতমুখী স্পিনে থাকবে। তো এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এই জন্য হুন্ডের নিয়ম লাগে না, কারণ এখানে অরবিটালই থাকে হচ্ছে আমাদের একটা। এখন দেখো এখানে যে 2p3 আছে নাইট্রোজেনের ক্ষেত্রে, আমাদের জানতে হবে পি উপশক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল থাকে 3টা, px py pz। এখন কিভাবে ইলেকট্রন থাকবে, দেখো কিভাবে থাকতে পারে। তো তুমি এভাবে দিলা, অথবা তুমি এভাবে দিলা, অথবা তুমি এভাবে দিলা, অথবা তুমি, দেখো আমি বিভিন্ন ভাবে দিচ্ছি।
বা হচ্ছে তুমি এভাবে দিলা, বা হচ্ছে তুমি এভাবে দিলা, এইভাবে দিলা। দেখো তুমি বিভিন্ন ভাবে তিনটা ইলেকট্রন তুমি এই তিনটা পি অরবিটালে দিতে পারো, বিভিন্ন ভাবে তুমি দিতে পারো। তো এখানে হুন্ডের নিয়মটা হচ্ছে প্রত্যেকটা অরবিটালে প্রথমে একমুখী স্পিনে যাবে, তারপরে ডাবল হবে। প্রত্যেকটা অরবিটালে যাওয়ার আগে ডাবল হবে না। তার মানে এখানে দেখো প্রত্যেকটা স্পিনে আমরা প্রত্যেকটা অরবিটালে আমরা এই স্পিনে দিছি, যেহেতু ইলেকট্রন আর নাই এজন্য ডাবল আর হয় নাই। তো এখানে দেখো প্রত্যেকটা ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালে আমরা ইলেকট্রন একমুখী স্পিনে দিছি, ইলেকট্রন নাই এজন্য ডাবল হয়নি। এখানে দেখো এটা দিছি এই মুখী স্পিনে, তারপরে আমরা অন্যমুখী স্পিনে দিছি, এটা আমরা দিতে পারবো না। তুমি যেই স্পিনে শুরু করছো তোমাকে ওই স্পিনে শেষ করতে হবে। দেখো একটা স্পিন ফাঁকা, একটা অরবিটাল ফাঁকা রেখে কোথাও ডাবল হইতে পারবে না, এখানেও সেম একটা ফাঁকা, কোথাও ডাবল হইতে পারবে না। আশা করি তোমরা এখন বুঝতে পারছো, আশা করি তোমরা এখন বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা বুঝতে পারো, এখানে আমরা দেখো, এখানে আমরা যদি আমাদের Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা করি, আমাদের জানতে হবে ডি তে আমাদের অরবিটাল আছে 5টা, ডি তে আমাদের অরবিটাল আছে 5টা, আমার এখানে ইলেকট্রন আছে 6টা। তোমাকে একমুখী স্পিনে শুরু করতে হবে, 1 2 3 4 5। এখন তুমি 6 নাম্বারটা কোথায় দিবা? এই যে তুমি যেখান থেকে শুরু করছো ওইখানে আবার, যেখান থেকে শুরু করছো ওইখানে আবার। অনেকে বলে এখানে দিলেও হবে, তবে এটা হচ্ছে বেস্ট যে তুমি যেখান থেকে শুরু করছিলা ওইখানে আবার দিলা। এখন এখানে না দিয়ে তুমি আবার এখানে দিতে পারবে না, এখানে দিতে পারবে না, যেখান থেকে শুরু করছিলা ওইখানে দিয়ে দিলা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস, হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এখন দেখো হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা দেখলাম। এখন হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস জানলে আমাদের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করা খুবই ইজি হয়, কোয়ান্টাম সংখ্যা বের করা খুবই ইজি হয়। যেমন ধরো তাহলে আয়রনের এই যে 3d6 এর ইলেকট্রনটা, এই যে এটা হচ্ছে আমাদের 3d6 এর ইলেকট্রন, এই যে এই ইলেকট্রনটা, এটার যদি আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেখতে চাই, তাহলে দেখো n সমান হবে আমাদের 3, এই যে 3 এটা, l সমান হবে আমাদের 2, d এর জন্য হচ্ছে 2, l এর মান s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2। তারপরে m এর মান দেখো, l এর মান যখন 2 তখন m এর মান শুরু করো -2 -1 0 1 2, তাহলে এটা হচ্ছে -2, তাহলে m এর মান হবে আমাদের -2। আর s এর মান কি হবে? এটা যদি প্লাস হাফ হয় এটা হবে মাইনাস, এটা যদি প্লাস হাফ হয় এটা হবে মাইনাস হাফ। ওকে, কনফার্ম। আবার দেখো যদি আয়রনের ক্ষেত্রে এটা আমরা বের করলাম, এটা সর্বশেষ ইলেকট্রন, কারণ ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ আগে যায়, 4s এর পরে 3d তে যায়, তার মানে সর্বশেষ ইলেকট্রনটা আমাদের 3d যে 6 নাম্বার ইলেকট্রন আছে ওইটা। কিন্তু যদি বলে সর্ববহিস্থ ইলেকট্রন, তখন আমাদের বের করতে হবে এই যে 4s2 তে এইখানে যে 2 নাম্বার ইলেকট্রন থাকে, এটা হচ্ছে আমাদের সর্ববহিস্থ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের সর্ববহিস্থ ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের সর্ববহিস্থ ইলেকট্রন। ওকে, সুরাইয়া সুলতানা তুমি মেসেজ দিয়ে রাখো, মেহফুজকে অ্যাড করে দিবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো আরো কিছু কথা আছে, আরো কিছু কথা আছে। এখন যদি তোমাদেরকে বলা হয়, এখন যদি বলা হয় যে আয়রনের সর্বশেষ মানে আয়রনে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, Fe2+ এ কয়টা বিজোড় ইলেকট্রন আছে, কয়টি বিজোড় ইলেকট্রন আছে, পারা যাবে না? এই যে 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস পারলে এই টাইপের প্রশ্নগুলোর অ্যান্সারও করতে পারবো যে ওই পরমাণুর ওই উপশক্তি স্তরে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, কয়টা বিজোড় ইলেকট্রন আছে। ওকে, কয়টা বিজোড় ইলেকট্রন আছে, তাহলে আমরা এটাও পারবো। আচ্ছা, তারপরে দেখো এরপরে আমাদের একটা নিয়ম আছে পলির বর্জন নিয়ম। পলির বর্জন নিয়মটা কি? পলির বর্জন নিয়মটা হচ্ছে, পলির বর্জন নিয়মটা কি খুব সুন্দর করে মনে রাখবা, যে কোনো একটা পরমাণুর যে কোনো 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হইতে পারে না। যদি 3টা কোয়ান্টাম সংখ্যার মান সেম হয়, 4 নাম্বারটা মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। কথাটাকে উল্টায় আমরা বলতে পারি, কথাটাকে উল্টায় আমরা বলতে পারি
একটা অরবিটালে যেহেতু দুইটা ইলেকট্রন থাকে, তার মানে একটা অরবিটালে তখনই দুইটা ইলেকট্রন থাকতে পারবে, একটা অরবিটালে তখনই দুইটা ইলেকট্রন থাকতে পারবে যদি তাদের স্পিন সংখ্যা ভিন্ন হয়। দ্যাট মিনস তারা হচ্ছে ভিন্ন দিকে ঘুরতে থাকে, তারা ভিন্ন দিকে ঘুরতে থাকে। সেম দিকে ঘুরে এরকম দুইটা ইলেকট্রন কখনো আমাদের একই, সেম দিকে ঘুরে এরকম দুইটা ইলেকট্রন কখনো একটা উপশক্তি স্তরে থাকতে পারবে না। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পলির বর্জন নিয়ম। তো তুমি যদি, আমরা দেখাইলাম যে কিভাবে আমরা একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান বের করব, তাহলে তুমি পলির বর্জন নীতি ইজিলি পারবা। তো এখান থেকে তাহলে কি কি টাইপের প্রশ্ন হয়, আমরা আহ্বান নিয়মের প্রশ্নগুলো দেখাইছি, তারপর হচ্ছে আমরা হুডনের নিয়মের প্রশ্নগুলো দেখাইলাম। পলির বর্জন নিয়ম থেকে ওরকম স্পেসিফিক প্রশ্ন নাই। তো অনেক সময় প্রশ্ন আসে যে কোয়ান্টাম সংখ্যার সেট, কোয়ান্টাম সংখ্যার কোন সেটটা সম্ভব, কোন সেটটা সম্ভব না। তারপর আসে কোন উপশক্তি স্তরটা সম্ভব, কোন উপশক্তি স্তরটা সম্ভব না। ঠিক আছে, তো এটা আগে বলে নেই, কোন উপশক্তি স্তরটা সম্ভব, কোন উপশক্তি স্তরটা সম্ভব না। তুমি এভাবে আগে লিখবা এস পি ডি এফ, মনে রাখবা এভাবে। এস এর আগে কমপক্ষে 1 লাগবে, ঠিক আছে। পি এর আগে কমপক্ষে 2 লাগবে, তার মানে 1p পসিবল না। পি এর আগে কমপক্ষে 2 লাগবে। ডি এর আগে কমপক্ষে 3 লাগবে, তার মানে 2d পসিবল না। ডি এর এফ এর আগে কমপক্ষে 4 লাগবে, তার মানে 3f পসিবল না। আর 4 এর সবগুলাই পসিবল। তাহলে এস এর আগে 1 থাকলেই হবে, পি এর আগে কমপক্ষে 2 লাগবে, তারপরে ডি এর আগে কমপক্ষে 3 লাগবে, এফ এর আগে কমপক্ষে 4 লাগবে। তাহলে এভাবে তুমি বের করতে পারবা কোনটা পসিবল কোনটা পসিবল না। আর কোয়ান্টাম সংখ্যার কোন সেটটা সম্ভব কোন সেটটা সম্ভব না, এই প্রশ্নগুলো কিভাবে ডিল করবা, এই প্রশ্নগুলো ডিল করবা। ধরো n সমান 3, l সমান 2, m সমান 2, s সমান প্লাস হাফ। আবার ধরো n সমান 3, l সমান 3, m সমান 2, s সমান মাইনাস হাফ। আবার ধরো n সমান 2, l সমান 2, m সমান -1, s সমান -হাফ। দেখো, তুমি যখন এই প্রশ্নগুলো ডিল করবা তখন তুমি ধীরে ধীরে দেখবা। দেখো n সমান 2, আমার যদি n সমান 2 হয় তাহলে l এর মান হইতে পারবে 0 আর হচ্ছে 1। দেখো এখানে 2 আছে, তাহলে এটা হবে না, আমি আর সামনে আগাবো না। n সমান 3, l এর মান 3, n সমান 3 হইলে l এর মান হইতে পারে 0 1 2, এই তিনটা, কিন্তু এখানে 3 আছে, পসিবল না, আগাবো না। n সমান 3, l এর মান হইতে পারে 0 1 2, এখানে 2 আছে। l এর মান 2 হইলে m এর মান হচ্ছে প্লাস মাইনাস l, তার মানে প্লাস মাইনাস 2, তার মানে -2 -1 0 1 2, এখানে 2 আছে, ফাইন। আর s এর মান প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ আছে, তাহলে এটা পসিবল। তার মানে তুমি ধাপে ধাপে সামনে আগায় যাবা, ধাপে ধাপে সামনে আগায় যাবা, তাহলে অ্যানসার করতে পারবা। ওকে, ক্লিয়ার? তাহলে তোমরা একটা অ্যানসার করো তো, তোমরা অ্যানসার করো 6p আর 7s ইলেকট্রন আগে কোনটাতে যাবে, কমেন্টে বলো 6p আর 7s ইলেকট্রন আগে কোনটাতে যাবে। ইলেকট্রন আগে কোনটাতে যাবে, কমেন্টে বলো। আচ্ছা, এবার দেখো আমরা পরের টপিকে চলে যাব। দেখো আমাদের পরের টপিকটা কি, আমাদের পরের টপিকটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ। একটু মনে করে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের সেকেন্ড টাইম বেসিক কোর্সে রসায়ন যাত্রা শুরু হবে কি দিয়ে, শুরু হবে মহাবিশ্ব দিয়ে। এই মহাবিশ্বে দুই ধরনের জিনিস ছিল, একটা ছিল পদার্থ, আরেকটা ছিল এনার্জি বা হচ্ছে আমাদের শক্তি। আজকের আলোচনা আমাদের শক্তি নিয়ে, এই শক্তি হচ্ছে আমাদের তরঙ্গ। তোমরা জানো দুনিয়াতে দুই ধরনের তরঙ্গ আছে, তোমরা যেহেতু ফিজিক্স সহ পড়ো, একটা যান্ত্রিক তরঙ্গ আর একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বেসিক ডিফারেন্স বিটুইন দিস বেসিক ডিফারেন্সটা কি, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম লাগে আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জন্য মাধ্যম লাগে না। তো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলতে পারি, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এবং বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিভাবে তৈরি হবে, যেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকবে, মানে আমাদের তড়িৎ ক্ষেত্র থাকবে এবং চৌম্বক ক্ষেত্র থাকবে, এবং তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। তাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি হওয়ার পরে
3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা বলতে পারি 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, এই বেগে চারদিকে ছড়ায় পড়তে থাকবে, এই বেগে চারদিকে ছড়ায় পড়তে থাকবে। তার মানে পৃথিবীতে যত তাড়িৎচুম্বকীয় বিকিরণ আছে প্রত্যেকের বেগ হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় বিকিরণের। ওকে, এই যে তড়িৎচুম্বকীয় বিকিরণ গুলা যাবে তারা কিভাবে যাবে? এইভাবে যাবে। এগুলাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ, এগুলাকে আমরা বলবো তরঙ্গ পাদ। এই যে পরপর দুইটা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ, এইটার দূরত্বটাকে আমরা একটা তরঙ্গ বলবো এবং এই দূরত্বটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ, যেটাকে আমরা প্রকাশ করব ল্যামডা দিয়ে, যেটার এসআই একক হবে আমাদের মিটার। ঠিক আছে, তবে প্র্যাকটিক্যালি আমরা বেশি ইউজ করি ন্যানোমিটার। আবার দেখো, একক সময়ে আমাদের যে কয়টা পূর্ণ তরঙ্গ আছে, এটা একক সময়ের পূর্ণ তরঙ্গ সংখ্যাটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি বা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, যেটাকে আমরা নিউ দিয়ে প্রকাশ করি, নিউ দিয়ে প্রকাশ করি। ওকে, আর আমরা বলেই দিছি যে আমাদের বেগ হচ্ছে সি, বেগ হচ্ছে সি, বেগ হচ্ছে সি। এখন ম্যাক্স প্লাঙ্কের সূত্রটা হচ্ছে যে এই যে আমাদের তড়িৎচুম্বকীয় বিকিরণ, এটার যে শক্তি থাকবে এই শক্তিটা হবে কম্পাঙ্কের সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক। আবার আবার তোমরা যারা ছোট থেকেই তরঙ্গ পড়ো, তরঙ্গের ক্ষেত্রে তোমরা পড়ে আসছিলা ভি সমান এফ ল্যামডা। এক্ষেত্রে ভি কে আমরা বলবো সি, ফ্রিকোয়েন্সি কে আমরা বলবো নিউ, আর এই হচ্ছে আমাদের ল্যামডা, এই হচ্ছে আমাদের ল্যামডা। তো এইগুলাই হচ্ছে আমাদের সূত্র, এগুলাই হচ্ছে আমাদের সূত্র। তো আরেকটা বিষয় একটু আছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের যে একক দৈর্ঘ্যে যে তরঙ্গটা থাকে এটাকে বলা হয় 1/λ বা তরঙ্গ সংখ্যা বা হচ্ছে আমাদের নিউ বার। তাহলে এখানে বেশ কিছু রাশি আছে প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় বিকিরণের, তাহলে আমাদের কি কি থাকবে? প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় বিকিরণের তাহলে আমাদের এনার্জি থাকবে, এটার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, 1/λ করলে এটা পাবো আমরা তরঙ্গ সংখ্যা, আর ফ্রিকোয়েন্সি থাকবে, আমাদের বেগ থাকবে, এবং আমাদের বেসিক সূত্রটা কি? সি সমান নিউ ল্যামডা। আমাদের প্লাঙ্কের সমীকরণটা কি? তড়িৎচুম্বকীয় বিকিরণের শক্তি হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক, কম্পাঙ্কের সমানুপাতিক। ওকে, তো এটা যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে আমরা একটা ধ্রুবক পাবো, এই ধ্রুবকটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান তোমরা মুখস্থ করছো, কমেন্টে আজকে আবার লিখো। তো এখান থেকে আবার এই নিউ সমান আমরা বলতে পারি সি বাই ল্যামডা, তাহলে আমরা বলতে পারি এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। ওকে, তাহলে এগুলা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে সূত্রগুলা জানা লাগবে সবগুলা, কারণ পরীক্ষায় আসতে পারে কোন সমীকরণটা সঠিক, কোন সমীকরণটা সঠিক না। এর পাশাপাশি আমাদের প্রত্যেকের একক সম্পর্কে একটু জানা লাগবে, একক সম্পর্কে একটু জানা লাগবে। তো নিউ এর একক তাহলে কি হবে? আমাদের এখানে মিটার পার সেকেন্ড বাই হচ্ছে মিটার, তাহলে আসবে পার সেকেন্ড, যেটাকে আমরা হার্জ বলি, যেটাকে আমরা কি বলি? হার্জ বলি। আর নিউ বার তাহলে হবে পার মিটার, পার মিটার। ঠিক আছে, আচ্ছা। আবার এই সমীকরণের দিকে একটু খেয়াল করো, ই সমান এইচসি বাই ল্যামডা, এখানে এইচ ও ধ্রুবক, নিউ ও ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি ই ব্যস্তানুপাতিক 1/λ, ই ব্যস্তানুপাতিক 1/λ। ঠিক আছে, তো সবগুলা সমীকরণকে যদি আমি একটু গুছাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শক্তিটা কম্পাঙ্কের সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এভাবে বলি যে ই হচ্ছে আমাদের কম্পাঙ্কের সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, দ্যাট মিন্স তরঙ্গ সংখ্যার সমানুপাতিক, কারণ 1/λ মানে তরঙ্গ সংখ্যা নিউ বার। তাহলে আমরা কি বলতে পারি? ধরো আগের কথাটুকু তুমি বুঝো না, এটুকু একটু বুঝতেই হবে তোমাকে, যে কোন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের, কোন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বা তড়িৎচুম্বকীয় বিকিরণের বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের, ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণের শক্তি হবে কম্পাঙ্কের সমানুপাতিক, তরঙ্গ সংখ্যার সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এটা ইনফিনিটি স্টার কথা, এটা ইনফিনিটি স্টার কথা। এই কথাটা তোমাকে বুঝতেই হবে, এই কথাটা তোমাকে বুঝতেই হবে, এই কথাটা তোমাকে বুঝতেই হবে, না বুঝলে তুমি অনেকগুলা প্রশ্নের অ্যানসার করতে পারবে না। ওকে, অনেকেই কমেন্টে লেখছো, 6p কমেন্ট করছিলা, অনেকেই গুড, কমেন্ট করবা। ওকে, আচ্ছা, কিছুক্ষণ পরে আমরা কিছু মুখস্থ জিনিস পড়বো। হ্যাঁ, আমরা কমেন্টে কমেন্টে শিখে ফেলবো, কিন্তু মুখস্থ জিনিসগুলো আমরা কমেন্টে লিখে লিখে শিখে ফেলবো, প্রযুক্তিটাকে কাজে লাগাইতে হবে। দেখো, এই কথাটা তুমি যদি বুঝো, তোমরা আমাকে একটু জানাও যে এই কথাটা বুঝছো কিনা। এই যে দুনিয়াতে যত তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সবার শক্তি তার কম্পাঙ্কের সমানুপাতিক,
তরঙ্গ সংখ্যার সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। বাংলায় বললে যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, তার কম্পাঙ্ক তরঙ্গ সংখ্যা বেশি, সবই বেশি, শুধু তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কম মানে বাকি সব বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম মানে বাকি সব বেশি, বাকি সব বেশি। ওকে, বাকি সব বেশি। এখন দেখো, বিজ্ঞানীরা এখন পর্যন্ত 8 রকমের তড়িৎচুম্বকীয় বিকিরণ আবিষ্কার করছে। 8 রকমের তড়িৎচুম্বকীয় বিকিরণ আবিষ্কার করছে। তো এগুলা আমরা যদি লিখি, প্রথমে আছে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি, তারপরে আছে আমাদের গামা রে, তারপরে আছে আমাদের এক্স রে, তারপরে আলট্রাভায়োলেট, তারপর হচ্ছে ভিজিবল বা হচ্ছে দৃশ্যমান, তারপর হচ্ছে ইনফ্রারেড বা আয়ার, তারপর হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, শেষে হচ্ছে আমাদের রেডিও ওয়েভ, শেষে হচ্ছে আমাদের রেডিও ওয়েভ। দেখো 2, 4, 6, 8 এই 8 রকমের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা বিকিরণ বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এদেরকে আমি যে বোর্ডে লিখছি, এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা তোমার মুখস্থ করতে হবে, এই সিরিয়ালটা তোমার মুখস্থ করতে হবে। এই সিরিয়ালটা তুমি যদি মুখস্থ করো তাহলে বুঝবা এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। তার মানে আমাদের এটার শক্তি বা হচ্ছে কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা এগুলো হবে সবচেয়ে বেশি। ওকে, আর এই যে নিচে আছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ এটার ল্যামডা হচ্ছে সবচেয়ে বেশি, এটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এটার বাকি বাকি জিনিসগুলো হবে সবচেয়ে কম, বাকি জিনিসগুলো হবে সবচেয়ে কম। পরীক্ষায় পরীক্ষায় আসবে নিচের কোনটার শক্তি সবচেয়ে বেশি, কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি, তেমনি বিপরীত ক্রমে কোনটার শক্তি সবচেয়ে কম, তরঙ্গ সংখ্যা সবচেয়ে কম, এগুলো পরীক্ষা আসতে পারে। তাহলে এই নলেজটা থাকলে তুমি অ্যানসার করতে পারবা, এই নলেজটা থাকলে তুমি অ্যানসার করতে পারবা, এই নলেজটা থাকলে তুমি অ্যানসার করতে পারবা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি এর যে ল্যামডা গুলা আছে, এই ল্যামডা গুলার মান, ল্যামডা এর মান তোমাকে মুখস্থ করতে হবে ন্যানোমিটার এককে, হাজারের বয়ে যেটা আছে ওইটা বা আমার নোটে যেটা আছে ওইটা, ল্যামডার মানগুলা মুখস্থ করতে হবে। এগুলার মান মুখস্থ করতে হবে না, শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা, কারণ ল্যামডার মান মুখস্থ থাকলে তুমি এমনি বের করতে পারবা। পরীক্ষা যদি আসো, ম্যাথ তো ওরকম আসে না, যদি আসেও তুমি বের করতে পারবা। ঠিক আছে, তাহলে ল্যামডার মানগুলা মুখস্থ করতে হবে। সেই সাথে এই যে বিজ্ঞানীরা কষ্ট করে এই এত রকমের তড়িৎচুম্বকীয় বিকিরণ বের করলো, এদের ব্যবহার ভালো করে মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এই চ্যাপ্টারে আরেকটা ব্যবহার আমরা বলছিলাম, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার মুখস্থ করতে হবে। সাথে হচ্ছে আমাদের এই ইয়াগুলা তড়িৎচুম্বকীয় বিকিরণের ব্যবহারগুলো মুখস্থ করা লাগবে। তো ব্যবহারগুলো তুমি যখন মুখস্থ করবা, প্রথমে প্রথমে হচ্ছে সিম্পল সিম্পল ব্যবহারগুলো মুখস্থ করবা। যেমন ধরো ইউভি লাইটের বেসিক ব্যবহার কি? ইউভি লাইটের বেসিক ব্যবহার হচ্ছে জাল টাকা, জাল পাসপোর্ট এবং জাল ক্রেডিট কার্ড শনাক্তকরণে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল ব্যবহার। এই যে ইউভি লাইট আছে, ইউভি লাইটের তরঙ্গ দৈর্ঘ্য আমি যদি তোমাদেরকে বলি 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। এই যে 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত, এদেরকে আবার ভাগ করে ব্যবহার আছে। বইয়ে একটা ছক আছে, বইয়ে একটা ছক আছে ভাগ করে করে। যেমন ধরো এই 300 থেকে 320 ন্যানোমিটার যেটা, এটা ইউজ করা হয় লাইট থেরাপিতে। কোথায়? লাইট থেরাপিতে। এটা এবার কৃষি ভর্তি পরীক্ষায় আসছিল। তো এরকম প্রত্যেকটাই আসতে পারে। এটা এখন যদি আমি বলি তাহলে টাইম নষ্ট হবে, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আবার এই যে বললাম এখানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ করতে হবে। আমাকে বলতে পারো ভাইয়া সহজ কোনো উপায় আছে? আমি বলি বা নাই, নাই ভাই, আমি পড়তে পড়তে মুখস্থ করছি। তুমি পড়তে থাকবা, প্রয়োজনে পড়ার টেবিলের সামনে টানায় রাখবা, পড়ার টেবিলের সামনে টানায় রাখবে। এত সূত্রমূত্র দিয়ে মনে থাকবে না, এত সূত্রমূত্র দিয়ে মনে থাকবে না। এই কার কার মুখস্থ আছে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলা তোমরা কমেন্টে লিখতে পারো, তাহলে তোমাদের এটা মাথায় ইয়া হয়ে যাবে, স্থির হয়ে যাবে। আর সাথে হচ্ছে যারা জানে না ওরা একটু জেনে যাবে, ওরা জেনে যাবে। আমি লিখতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে, এই জন্য আমি আর লিখবো না। ওকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের তাড়িৎচুম্বকীয় বিকিরণ। তাড়িৎচুম্বকীয় বিকিরণ প্রত্যেকটার ব্যবহার ভালো করে পড়া লাগবে। হ্যাঁ, যেমন গামা রশ্মি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর আমাদের এক্স রে রশ্মি হচ্ছে ছবি তুলতে ইউজ করা হয়। আমাদের ইউভি লাইট তো বললাম, আয়ার একটু পরে বলবো। হ্যাঁ, আয়ার একটু 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 পরে বলবো। যেমন ধরো রিমোট কন্ট্রোল, হ্যাঁ, অপটিক্যাল ফাইবার, এখানে কিন্তু আয়ার ব্যবহার করা হয়। রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার, এখানে আয়ার ব্যবহার করা হয়। হ্যাঁ, মাইক্রোওয়েভ,
এই যে ওয়াইফাই দিয়ে আমরা ক্লাস নিচ্ছি বা মোবাইল ফোন দিয়ে ক্লাস নিচ্ছি, এখানে আমাদের মাইক্রোওয়েভ ইউজ করা হয়। রেডিও ওয়েভ কোথায় ইউজ করা হয়? এমআরআই যন্ত্রে। আমরা একটু পরে পড়বো এমআরআই যন্ত্রে, একটু পরে আমরা পড়বো। হ্যাঁ, এই এতটুকু ক্লিয়ার হয়েছে? একটু কমেন্টে ভাইয়াকে বলে দাও তো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন ভুলে গেলে আবার একটু শিখতে হবে। হ্যাঁ, নাদিয়া মিম শিখতে হবে, এটা শিখতে হবে। তারপরে হচ্ছে মনে থাকে না তাহলে ইয়ার সামনে লিখে রাখো, তোমার টেবিলের সামনে লিখে রাখো। মনে না থাকলে টেবিলের সামনে লিখে থাকো। টেবিলের সামনে লিখে রাখো। ওকে, আচ্ছা দেখো, এতক্ষণ তুমি যে ব্যাপারগুলা পড়লা এগুলা ছিল তড়িৎচুম্বকীয় বিকিরণ। তাহলে ইউজ গুলা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, আমি মুখে মুখে বলছিও। তো এখন দেখো ভাইয়া, এই যে আমাদের তড়িৎচুম্বকীয় বিকিরণ গুলো আছে, এখন আমরা পড়বো তড়িৎচুম্বকীয় বর্ণালী। এখন আমরা কি পড়বো? এতক্ষণ আমরা পড়লাম তড়িৎচুম্বকীয় বিকিরণ, এখন আমরা পড়বো তড়িৎচুম্বকীয় বর্ণালী। তো তড়িৎচুম্বকীয় বর্ণালী ব্যাপারটা কি? বর্ণালী ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বললাম তড়িৎচুম্বকীয় বিকিরণের তাহলে দেখো, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মি বা হচ্ছে আমাদের কসমিক রে, আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কি? এই রেডিও ওয়েভের হচ্ছে সবচেয়ে আমাদের বেশি। এদের মধ্যে শুধুমাত্র এই 380 থেকে 780 ন্যানোমিটার যে আছে দৃশ্যমান বা ভিজিবল, শুধু এতটুকুই হচ্ছে আমরা খালি চোখে দেখতে পারি। আর বাকি তড়িৎচুম্বকীয় বিকিরণ গুলো আমরা দেখি না, তবে এগুলা শনাক্ত করা যায়। যেমন ধরো জিন ভূত আমরা দেখি না, মানে কবিরাজরা জিন শনাক্ত করতে পারে। ওকে, আচ্ছা, তো শুধুমাত্র 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে ভিজিবল। এদের মধ্যে আবার 7টা কালার আছে, তাই না? বেনি আস হ কলা, ইংরেজি সহ একটু তরঙ্গ দৈর্ঘ্য গুলো মুখস্থ করতে হবে। বেনি আস হ ক লা, তরঙ্গ দৈর্ঘ্য সহ মুখস্থ করতে হবে, মাস্ট। ঠিক আছে, তাহলে এই 7টা হচ্ছে শুধুমাত্র ভিজিবল। তো এই যে আমাদের 7টা আলো মিলায় হচ্ছে আমাদের সূর্যের সাদা আলো। এই সূর্যের সাদা আলোকে আমরা যখন প্রিজম দিয়ে অ্যানালাইসিস করি বা রংধনু যখন তৈরি হয়, তখন আমরা এই কালার দেখতে পাই। কালারের যে কম্বিনেশন দেখতে পাই, এই কালার কম্বিনেশনটাই হচ্ছে আমাদের বর্ণালী। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই চ্যাপ্টারে বর্ণালী নিয়ে আমরা কেন কথা বলতেছি ভাইয়া? কারণ আমাদের পরমাণুতে বর্ণালী তৈরি হয়। পরমাণুতে কি হয়? বর্ণালী তৈরি হয়। এখন আমরা দেখবো যে পরমাণুতে কিভাবে বর্ণালী তৈরি হয়। এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু তোমার বেসিকের জন্য লাগবে। তো পরমাণুতে বর্ণালী কিভাবে তৈরি হয়? বেসিক্যালি একটা পরমাণু যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন বর্ণালী তৈরি হয় না। এটা বিজ্ঞানী বুর আমাদেরকে বলছিল যে একটা পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, ঘোরার সময় কোনো শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। ঠিক আছে, শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। কিন্তু একটা পরমাণুকে আমরা যদি কারেন্ট দেই, এখানে আই দ্বারা আমি কারেন্ট বুঝাচ্ছি, অথবা টেম্পারেচার দিই, তাপমাত্রা দিই, তো কারেন্ট বা তাপমাত্রা মানে হচ্ছে শক্তি পেয়ে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আবার যখন তাপ বা বিদ্যুৎ আমরা সরাই ফেলবো, তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। তাহলে প্রথমে শক্তির শোষণ হবে, পরে শক্তির বিকিরণ হবে। তো এই শোষণ বিকিরণের যে শক্তি, এই দুইটার পার্থক্যটা আমরা কালার হিসেবে দেখতে পাবো। এইভাবেই হচ্ছে পরমাণুতে বর্ণালী তৈরি হয়। তো বর্ণালী দেখার যে যন্ত্র, এই যন্ত্রটার নাম হচ্ছে আমাদের স্পেকট্রোমিটার বা স্পেকট্রোস্কোপ, বাংলাতে বলে বর্ণালী বীক্ষণ যন্ত্র। এই যন্ত্রতে স্ক্রিন থাকে, স্ক্রিনে বর্ণালী দেখা যায়, ওটাকে চাইলে প্রিন্টও করা যায়। ওটাকে স্পেকট্রোগ্রাফ বলে। ওটাকে কি বলে? স্পেকট্রোগ্রাফ। বুঝছো? ওটাকে বলে হচ্ছে স্পেকট্রোগ্রাফ। তাহলে এই হচ্ছে আমাদের পরমাণুতে বর্ণালী তৈরি হয়। এবং যেমন ধরো হাইড্রোজেনের যে বর্ণালী বিজ্ঞানীরা বের করছে যে হাইড্রোজেনের বর্ণালী হচ্ছে পিঙ্ক বা হচ্ছে আমাদের গোলাপি। হাইড্রোজেনের বর্ণালী হচ্ছে আমাদের পিঙ্ক বা গোলাপি। এখন কিছু কথা আছে। এই যে পরমাণুতে বর্ণালীগুলা তৈরি হবে, এখন বিজ্ঞানী বুর কি বলছিল
যে বর্ণালীগুলা বিচ্ছিন্ন হয়, মানে সিঙ্গেল সিঙ্গেল রেখা পাওয়া যায়, সিঙ্গেল সিঙ্গেল রেখা পাওয়া যায়। কিন্তু ঝামেলাটা হচ্ছে আমরা যখন কোনো কিছু নিয়ে বর্ণালী তৈরি করতে যাই, আমরা তো পরমাণু নেচারে পাই না, আমরা অণু নেই। তো অণু নিয়ে যে বর্ণালীগুলো আমরা পাই ওগুলো সিঙ্গেল সিঙ্গেল লাইন থাকে না, সিঙ্গেল কালার থাকে না, সিঙ্গেল কালার থাকে না, এই জন্য অণু শনাক্ত করা যায় না বর্ণালী দিয়ে। তো মানে অণুর বর্ণালীতে স্পেসিফিক কালার থাকে না, এই ব্যাপারগুলো আণবিক বর্ণালী। আর পরমাণুতে যে বর্ণালী তৈরি হচ্ছে সেটা হচ্ছে পারমাণবিক বর্ণালী, বা আমরা পারমাণবিক বর্ণালীকে বিচ্ছিন্ন বর্ণালী বলতে পারি। যেমন ধরো হাইড্রোজেনের বর্ণালী হচ্ছে পিঙ্ক, কিন্তু বিজ্ঞানী জিম্যান এবং বিজ্ঞানী স্টার্ক বলছিল যে পরমাণুর সিঙ্গেল লাইনের যে বর্ণালীগুলো আছে এগুলোও আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ করা থাকে। লাইক এই যে আমাদের হাইড্রোজেনের পিঙ্ক কালার, এটা আরো 4টা কালারে ভাগ করা থাকে। হ্যাঁ, রেড, গ্রিন, ইন্ডিগো, ভায়োলেট, লাল, সবুজ, আসমানি, বেগুনি, 4টা কালারে ভাগ করা থাকে। এই 4টা সহ মনে রাখতে পারলে ভালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা বর্ণালী থাকতে পারে, প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা বর্ণালী থাকতে পারে, এবং এগুলা দিয়ে আমরা মৌল শনাক্ত করতে পারি। কি করতে পারি? মৌল শনাক্ত করতে পারি। প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ যেমন ভিন্ন হবে, প্রত্যেকটা মৌলের বর্ণালী আলাদা আলাদা হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল হাইড্রোজেনের বর্ণালী তো আমরা দেখলাম, সোডিয়ামের ইয়েলো কালারের 2টা রেখা থাকে, ইয়েলো কালারের 2টা রেখা থাকে। মার্কারির ক্ষেত্রে আমাদের 3টা কালার থাকে, সবুজ, কমলা, লাল, আমরা সকাল দিয়ে মনে রাখতে পারি। স্ট্রনসিয়ামের ক্ষেত্রে 4টা কালার থাকে। ঠিক আছে? স্ট্রনসিয়ামের ক্ষেত্রে এরকম 4টা কালার থাকে, স্ট্রনসিয়ামের ক্ষেত্রে এরকম 4টা কালার থাকে। চারটা 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 আসমানি, সরি লাল না, 4টা আসমানি, এবং হচ্ছে আমাদের তিনটা লাল থাকে, 3টা লাল থাকে। তাহলে কোন পরমাণুর ক্ষেত্রে কয়টা বর্ণালী এটা মুখস্থ করতে হবে, অনেক সময় পরীক্ষায় আসে। ওকে, একটু আজান হচ্ছে আমাদের এখানে, একটু বিরতি। এই কমেন্টে বাচ্চারা একটু লিখে ফেলে তো যে কোন পরমাণুর বর্ণালীর কালার কি, তাহলে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে লিখো সোডিয়ামের কি, মার্কারির কি, স্ট্রনসিয়ামের কি, লিখো 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 লিখো। অনেকে তো তরঙ্গ দৈর্ঘ্য সহ মুখস্থ করে। আজানটা শেষ হোক, আমরা ক্লাসে চলে যাব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো তো। তাওসিফ ইসলাম ওয়াসি, হাইড্রোজেনকে ইনিশিয়ালি প্রথমত আমরা পিঙ্ক বলবো, দেন হচ্ছে আমরা এই যে এগুলা বলবো রেড, গ্রিন, ইন্ডিগো বা ভায়োলেট। হ্যাঁ, 2টা ইয়েলো সোডিয়ামের ক্ষেত্রে, মার্কারের ক্ষেত্রে হ্যাঁ সবুজ, কমলা, লাল, সকাল, হ্যাঁ সবুজ, কমলা, লাল। নাদিয়া ক্লিয়ার, ওয়াসি, নাদিয়া, মাহমুদুল, ওয়াসি, মাহমুদুল, মিম। আচ্ছা, খালি কি তোমরা দুজনই আছো, আর নাই? জয়নাল, অনেকবার পড়ছি মনে থাকে না। ভাইয়া তুই তোর টেবিলে এটা টানাইয়া ছবি দিয়া আমাকে ইনবক্সে দিবি যে তুই। ওকে, আচ্ছা ওকে, আমাদের আজান শেষ, চলো এখন আমরা, তাহলে আমরা কি দেখতে পাইলাম? আমরা দেখতে পাইলাম যে হচ্ছে আমাদের এক একটা পরমাণুর বর্ণালী কেমন হবে, এক এক রকম হবে। ওকে, আমার জুতো গেল কই। এক এক পরমাণুর বর্ণালী কি হবে, এক এক রকম হবে, তাই না? আচ্ছা, এবার দেখো, এই যে দেখো আমরা তাহলে দেখতে পাইলাম যে পরমাণুতে বর্ণালী কিভাবে তৈরি হবে, পরমাণুতে কিভাবে বর্ণালী
তৈরি হবে। স্বাভাবিক অবস্থায় বর্ণালী তৈরি হবে না। পরমাণুকে আমরা বাইরে থেকে যদি এনার্জি দেই, লাইক তাপ দেই বা হচ্ছে কারেন্ট দেই, তখন হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাবে। তো নিম্ন শক্তি স্তরকে আমরা N1 বলি। ধরো 1 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রন যাচ্ছে, 1 নাম্বার শক্তি স্তর থেকে কোথায় কোথায় যেতে পারবে, 2 3 4 এভাবে করে যতগুলা শক্তি স্তর আছে একটা পরমাণুতে, ধরে নিলাম আমরা অসীম পর্যন্ত আছে, তো যে কোনো শক্তি স্তরে যাইতে পারবে। তেমনি ভাবে 2 নাম্বার শক্তি স্তর থেকে আমাদের কই কই যাইতে পারবে, 3 4 এইভাবে শুরু করে যাইতে পারবে। যদি আমাদের 3 থেকে যায় তাহলে একই রকম ভাবে, বা হচ্ছে আমাদের 4 থেকে যায় তাহলে 5 থেকে বাকিগুলাতে যাইতে পারবে। যদি হচ্ছে আমাদের 5 থেকে যায় তাহলে হচ্ছে 6 থেকে যে কোনো শক্তি স্তরে যাইতে পারবে, যে কোনো শক্তি স্তরে যাইতে পারবে। এখানে নিয়মটা হচ্ছে যে শক্তি স্তর থেকে যাচ্ছে আবার ওই শক্তি স্তরে ফিরে আসবে, ওই শক্তি স্তরেই ফিরে আসবে। সোজা কথা, আমাদের N1 টা হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর, N2 টা হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর। এখন এভাবে যদি ইলেকট্রন স্থানান্তর হয়, আমরা জানি যে ইলেকট্রন বিকিরণ হইলে আমরা একটা বিকিরিত রশ্মি পাবো, ওই বিকিরিত রশ্মিটা থেকে আমরা কালার পাই, তবে তবে ইলেকট্রন যদি 1 নাম্বার শক্তি স্তর থেকে যায় তাহলে আমরা কালারটা দেখতে পাই না, কারণ যেই বিকিরণ গুলা আমরা পাই এগুলো ইউভি লাইট হয়। এই N2 থেকে যখন ইলেকট্রন গুলা যায় তখন আমরা কালারগুলা দেখতে পারি, কারণ তখন বিকিরিত রশ্মিগুলা যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে এটা এই রেঞ্জে পড়ে, মানে 380 থেকে 780 এর মধ্যে পড়ে, তার মানে আমরা দেখতে পাই। আর এর নিচে যারা আছে এখান থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গিয়ে আবার ওই সমস্ত শক্তি স্তরে যদি ফিরে আসে, দেন আমরা যে বিকিরণ গুলা পাই এই বিকিরণ গুলা হয় আয়ন রশ্মি। এই বিকিরণ গুলা হয় আয়ন রশ্মি। বলতে পারো ভাই আপনি এটা কেমনে বললেন? বিজ্ঞানীরা এটা অ্যানালাইসিস করে বের করছে, এবং প্রত্যেকটা শক্তি স্তর নিয়ে আলাদা আলাদা বিজ্ঞানী আলাদা আলাদা ভাবে অ্যানালাইসিস করছে। 1 নাম্বার নিয়ে অ্যানালাইসিস করছে বিজ্ঞানী লাইমিন, 2 নাম্বার নিয়ে হচ্ছে বামার, তারপরে প্যাস্টেন, ব্রাকেট, ফান্ড বা আরেকজন আছে হামফ্রেস, 6 নাম্বার নিয়ে সে অ্যানালাইসিস করছে। ঠিক আছে, তাহলে কেউ যদি বলে যে বামারের রেখা, তার মানে আমরা বুঝবো N1 এর মান হচ্ছে 2, এবং এখানে আমরা কালার দেখতে পাবো, এটা আমরা আগে থেকে বলে দিতে পারবো কারণ সায়েন্টিস্টরা এটা বের করছে। যদি আমরা N1 সমান 4 বলি আমরা বুঝবো এটা ব্রাকেটের রেখা, মানে বা ব্রাকেটের রেখা বললে আমরা বুঝবো N1 মানে হচ্ছে 4, N1 মানে হচ্ছে আমাদের 4, N1 মানে হচ্ছে আমাদের 4। ঠিক আছে, ওকে। আচ্ছা, আবার দেখো এই যে ইলেকট্রন গুলা যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে আমরা একটা বিকিরণ পাচ্ছি, ওই বিকিরিত রশ্মিটা কেমন হবে এটা আমরা একটা সমীকরণ থেকে বের করতে পারি। এই সমীকরণটাকে আমরা বলি বামারের সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে নিউ বার বা 1/λ ইজ ইকুয়াল টু RH, এটা একটা ধ্রুবক যেটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক, গুণন হচ্ছে জেড স্কয়ার, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, যেখানে n1 হচ্ছে নিম্ন শক্তি স্তর, n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর, n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর। তো আমরা সরাসরি একটা কোশ্চেন যদি দেখে ফেলি, ধরো আমরা বললাম হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন 2 নং শক্তি স্তর থেকে 4 নং এ স্থানান্তরিত হইলে যে রশ্মিটা আমরা পাবো, যে বিকিরণটা আমরা পাবো, এই বিকিরণের ল্যামডা কত, এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত, এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে আমাদের সমীকরণে জাস্ট আমরা মানগুলো বসাবো। তো 1/λ, তাহলে 1/λ ইজ ইকুয়াল টু RH, RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এটার মান আমরা একটু পরেই দেখতেছি। হাইড্রোজেন যেহেতু, যেটার মান হচ্ছে আমাদের 1, N1 এর মান হচ্ছে আমাদের 2, তার মানে 1/4 মাইনাস N2 এর মান হচ্ছে 4, মানে 1/16, 1/16 ইজ ইকুয়াল টু কি হবে, RH ইনটু এখানে 16 4 মাইনাস 1, তার মানে হচ্ছে আমাদের 3RH বাই হচ্ছে 16, 3RH বাই হচ্ছে আমাদের 16, 3RH বাই হচ্ছে আমাদের 16। দেখো ভাইয়া এখানে তোমরা একটু ভুল করবা, তোমার কাছে চাইছে যে এই বিকিরণের ল্যামডা কত, এটা তুমি বের করছো 1/λ এর মান, তাহলে ল্যামডা করতে হলে আমাকে অল্টার করে দিতে হবে। তাহলে আমাদের ল্যামডা করলে এখানে যদি আমি একটু লিখি, ল্যামডা সমান হবে 16/3RH, এইটুকুই হচ্ছে আমাদের অ্যানসার। অ্যাডমিশন এইভাবেই আসবে। তো যেখানে ক্যালকুলেটর আছে, তো এখানে আমাদের RH এর মানটা বসাইতে হবে। RH এর মানটা কত ভাইয়া? RH এর মানটা হচ্ছে এই সংখ্যাটা মুখস্থ করবা, 10 76
সরি 10 96 78, 10 96 78 একের পরে কলমটা যেতে ধরবা, গুণন হচ্ছে 10⁷, এটা হচ্ছে পার মিটার। তাহলে তোমার এখানে ল্যামডার মানটা আসবে মিটারে। তুমি যদি এই মানটা বসাও, ল্যামডার মানটা আসবে মিটারে। তো মিটারকে তুমি যদি 10⁹ দিয়ে গুণ করো তাহলে আসবে ন্যানোমিটার। মিটারকে 10⁹ দিয়ে গুণ করলে আসবে ন্যানোমিটার। ন্যানোমিটার হইলে তুমি দেখবা যে মানটা কত থেকে, এই 380 থেকে 780 মধ্যে কত ন্যানোমিটার আসছে, কোন কালারের সাথে মিলছে, তখন তুমি কালারও বলে দিতে পারবে, আর সেন্টিমিটারে বের করতে চাইলে এই শুধু এইটুকু ইউজ করলেই হবে, 109678, 1096 পার সেন্টিমিটার, সেন্টিমিটারে ইউজ করলে। আর মিটারে ইউজ করলে এখানে একটা ফুটা দিয়ে 10⁷ করতে হবে, 10⁷ করতে হবে, 10⁷ করতে হবে। বুঝছো? বুঝছো রে বাবা? ওকে, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, বুঝতে পারো, সবই বুঝতে পারো। ওকে, তাহলে এভাবে আমরা চাইলে কি করতে পারবো, ম্যাথও করতে পারবো। এখানে ম্যাথে কিছু কিছু জিনিস আছে ম্যাথের ক্ষেত্রে। যেমন কেউ যদি বলে যে এমন একটা রেখা তোমার বের করতে হবে যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ, ধরো n1 সমান হচ্ছে 1, তুমি বলতেছো ল্যামডা হচ্ছে সর্বোচ্চ। তোমার বুঝতে হবে ল্যামডা সর্বোচ্চ মানে শক্তির পার্থক্য সর্বনিম্ন। ল্যামডা সর্বোচ্চ মানে শক্তির পার্থক্য সর্বনিম্ন। শক্তির পার্থক্য কখন সর্বনিম্ন হবে? 1 থেকে যখন 2 তে যাবে। আবার যদি 2 থেকে চিন্তা করো যখন 3 তে যাবে, 4 থেকে চিন্তা করলে 5 এ যাবে। তার মানে n2 সমান হবে আমাদের পরেরটা, তাহলে n1 এর পরেরটা, n1 যদি 5 হয় তাহলে 6। বলছে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ মানে শক্তির পার্থক্য কম। তো শক্তির পার্থক্য কম মানে আমাদের কি করতে হবে, শক্তির পার্থক্য কম মানে আমাদের পরের শক্তি স্তরে যেতে হবে। ওকে, আবার যদি বলে যে ল্যামডা হবে সর্বনিম্ন, তার মানে শক্তির পার্থক্য হচ্ছে সর্বোচ্চ। শক্তির পার্থক্য সর্বোচ্চ মানে অনেক দূরে কোথাও গেছে, দূরে বলতে এখানে আমরা ইনফিনিটি বুঝবো। তার মানে সেক্ষেত্রে আমরা n2 কে বলবো ইনফিনিটি। আর মনে রাখবা 1/∞ মানে 0, 1/∞ মানে 0, 1/∞ মানে 0। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বর্ণালী নিয়ে কথাবার্তা। এখন আমরা একটু কি নিয়ে কথা বলবো, এই যে আমরা বর্ণালী নিয়ে বললাম, বর্ণালী নিয়ে বলার পরে আমরা তো বলেই ফেলছি যে যে প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা বর্ণালী আছে, এই বর্ণালীগুলা দেখে আমরা কি করতে পারি, মৌল শনাক্ত করতে পারি। তো এই যে প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা বর্ণালী আছে, এইটার বেসিসে আমরা কি করি, শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট করি। এই ফ্লেম টেস্ট করে আমরা মৌল শনাক্ত করতে পারি। তবে তবে আমরা যখন শিখা পরীক্ষা করি তখন মূলত আমরা কিছু লবণ নিই। আমরা কি নেই, লবণ নিই। তো তুমি জানো না তোমার কাছে কি লবণ আছে, কিন্তু তুমি জানো বেসিক্যালি একটা লবণে দুইটা পার্ট থাকে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড লবণ যদি হয়, এখানে সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস, যে কোনো লবণে এরকম দুইটা পার্ট থাকে। এই পার্টটাকে আমরা বলি ক্ষারীয় পার্ট বা অম্লীয় পার্ট, বা বলি ক্যাটায়ন, অ্যানায়ন, বা বলি ধাতব, অধাতব, যেটাই বলো না। তো এই শিখা পরীক্ষার সাহায্যে তুমি শুধু এই যে এই ধাতব পার্টটা বা হচ্ছে আমাদের ক্যাটায়ন পার্টটা বা ক্ষারীয় পার্টটা তুমি শনাক্ত করতে পারবে। তাহলে আমরা কি বললাম যে শিখা পরীক্ষার সাহায্যে আমরা কি করতে পারি, মৌল শনাক্ত করতে পারি। তো আমরা এখানে লবণ নেই, তো লবণের কোন পার্টটা শনাক্ত করতে পারি, শুধুমাত্র ধাতব পার্টটা বা যেটাকে আমরা বলবো ক্যাটায়ন বা ক্ষারীয় পার্টটা, এই পার্টটা শুধুমাত্র আমরা শনাক্ত করতে পারি। টোটাল লবণটার নাম আমরা চাইলেও বলতে পারবো না। ওকে, আচ্ছা, এই শিখা পরীক্ষা হচ্ছে একটা ড্রাই টেস্ট বা শুষ্ক পরীক্ষা। কেন? কারণ তোমাকে যে লবণটা দেওয়া হবে, তুমি লবণটার কোনো দ্রবণ বানাবে না, জাস্ট লবণটা তুমি পরীক্ষা করো। তো এই পরীক্ষাটা কিভাবে কাজ করে, কি হয়, এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমি বলতেছি। পরীক্ষায় জাস্ট কি আসবে তোমরা জানো, যে কে কি কালার দেয়, খালি চোখে কি কালার দেখা যায় আর নীল কাছে কি কালার দেখা যায়। যারা কালার জানো লিখতে থাকো, কারণ মুখস্থ জিনিসগুলো আমরা কমেন্টে লিখে শিখে ফেলবো। তো বেসিক জিনিসটা দেখো এখানে যে ঘটনাটা ঘটে। তো ধরো বেসিক্যালি তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট লবণ ছিল, তুমি জানো না এখানে কি লবণ আছে, ধরো তুমি ক্যালসিয়াম কার্বনেট লবণ আছে। তো শিখা পরীক্ষার ক্ষেত্রে আমরা একটু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খুব ইউজ করি। এটা একটা প্রশ্ন যে শিখা পরীক্ষা নিচে কোন লবণটা ইউজ করা হয়, হাইড্রোক্লোরিক, কোনটা ইউজ করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয়।
তোমরা এইচএসসি তে পড়ছো কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি যদি ইউজ করো তখন ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট থাকবে না, এটা হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড। কি হয়ে যাবে? ক্যালসিয়াম ক্লোরাইড। তো ক্যালসিয়াম ক্লোরাইডকে তুমি শিখায় ধরছো, শিখায় ধরছো। তোমার জানা লাগবে এই শিখাগুলাতে ইলেকট্রন থাকে, শিখাগুলাতে কি থাকে? ইলেকট্রন থাকে। আর এই শিখাতে যে জারণ শিখাটা থাকে এটাই মূলত আমাদের শিখা পরীক্ষায় কাজে লাগে। জারণ শিখা থাকে, জারণ শিখাতে ইলেকট্রন থাকে, এটাই আমাদের কাজে লাগে। তো আর এখানে তো টেম্পারেচার তো থাকেই, তাপ থাকে, তাপে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, ক্লোরাইড আর হচ্ছে মানে ক্যালসিয়াম 2+ আর Cl- ভাগ হয়ে যাবে। ক্যালসিয়াম 2+ এই জারণ সংখ্যার ইলেকট্রন নিয়ে ক্যালসিয়াম পরমাণু হয়ে যাবে, ক্যালসিয়াম পরমাণু হয়ে যাবে। তো ক্যালসিয়াম পরমাণু যখন হবে, ওই যে পরমাণুতে কিভাবে বর্ণালী তৈরি হয় আমরা আজকে ক্লাসে বলছি, শক্তি পায় নিম্ন থেকে উচ্চতে যাবে, উচ্চ থেকে আবার নিম্নতে চলে আসবে, উচ্চ থেকে আবার নিম্নতে চলে আসবে। তো তখন আমরা একটা কালার দেখতে পাবো, তখন আমরা একটা কালার দেখতে পাবো। যেমন আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে কি কালার দেখতে পাই? ব্রিক রেড, ব্রিক রেড। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি কালার দেখতে পাই? ব্রিক রেড বা ইটের মতো লাল কালার দেখতে পাই, ব্রিক রেড বা ইটের মতো লাল কালার দেখতে পাই। তো এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা পরীক্ষায় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন লাগবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকলে ক্যালসিয়াম কার্বনেটটা ক্যালসিয়াম ক্লোরাইড হতো না। ক্লোরাইড লবণগুলো সহজে বাষ্পে পরিণত হয়, এই যে সহজে এরকম পরমাণুতে ভাগ হয়। তো পরমাণুতে ভাগ না হলে তো বর্ণালী তৈরি হয় না। তো অন্য লবণ গুলাতে অনেক বেশি তাপ লাগে, আমাদের যে শিখা এই শিখাতে এত বেশি তাপ থাকে না, এই জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ইউজ করতে হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ইউজ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে শিখা পরীক্ষা আমাদের কি কি লাগলো? তুমি যে লবণটা পরীক্ষা করতেছো এই লবণটা লাগলো, আর তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। উত্তর হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। আচ্ছা, আর তোমার শিখা তো লাগবেই। তো শিখা তুমি উৎপন্ন করবা কিভাবে? বুনসেন বার্নার আছে, বিজ্ঞানী বুনসেন আবিষ্কার করছে, বিজ্ঞানী বুনসেন আবিষ্কার করছে। বুনসেন বার্নার বা সিম্পল আছে স্পিরিট ল্যাম্প, হ্যাঁ দোয়াতের মতো যেটা স্পিরিট ল্যাম্প আছে, এটাও তুমি ইউজ করতে পারো। বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প যে কোনো একটা লাগবে। এটা জ্বালানি কি? জ্বালানি হচ্ছে মিথিলেটেড স্পিরিট, মিথিলেটেড স্পিরিট মনে রাখবা জ্বালানি কি। আর এখানে অনেকগুলো শিখা তৈরি হয়, এটা তুমি একসময় পড়বা। কোন শিখাটা লাগে? জারণ শিখা। জারণ শিখায় কি থাকে? ইলেকট্রন থাকে। জারণ শিখায় কি থাকে? ইলেকট্রন থাকে। এখন শিখায় যে একটা লবণ তুমি ধরবা, হাত দিয়ে নিয়ে ধরবা, তোমার হাত তো পুড়ে যাবে, তোমার হাত তো পুড়ে যাবে। তো এই জন্য আমাদের একটা তার থাকে, নাইক্রোমের তার, এই তার দিয়ে নিয়ে ধরবা। কার তার? নাইক্রোম। ভাই নাইক্রোমের তার আবার কি? নাইক্রোমের তার হচ্ছে নিকেল আর ক্রোমিয়ামের একটা সংকর ধাতুর তার, সংকর ধাতুর তার, এই তার দিয়ে ধরবা। ঠিক আছে? নাইক্রোম তার দিয়ে ধরবা, ধরলে এই প্রসেসে বর্ণালী তৈরি হবে। বর্ণালী তৈরি হয়, এক একটার ক্ষেত্রে এক এক কালার দেখা যাবে, এক একটার ক্ষেত্রে এক এক কালার দেখা যাবে। খালি চোখে কালার কি? আর হচ্ছে আমাদের কোবাল্ট ব্লু গাছ বা নীল কাঁচে কালার কি, এই কালার দেখেই তুমি মৌল শনাক্ত করতে পারবা। তো যেমন সোডিয়ামের ক্ষেত্রে গোল্ডেন ইয়েলো, তাই না? তারপর কপারের ক্ষেত্রে হচ্ছে ব্লুইশ গ্রিন বা নীলাভ সবুজ, ব্লুইশ গ্রিন। তারপর পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি? ভায়োলেট বা হচ্ছে আমাদের বেগুনি কালার, তাই না? পেল ভায়োলেট, হালকা বেগুনি, পেল ভায়োলেট, হালকা বেগুনি, পেল ভায়োলেট। এই চারটা পরীক্ষায় বেশি আসে, চারটা পরীক্ষায় বেশি আসে। এরপর ধরো বেরিয়াম, গ্রিন আপেল, কাঁচা আপেলের মতো, বেরিয়াম কাঁচা আপেলের মতো। এরপর স্ট্রনসিয়াম, ব্লাডি রেড, রক্ত লালের মতো, তাই না? এগুলা তোমরা জানো। এরপর লেড কি কালার আসবে, সিজিয়াম কি কালার আসবে, লিথিয়াম কি কালার আসবে, এগুলা দেওয়া আছে, এগুলা মুখস্থ করবা, এগুলা মুখস্থ করবা। ইনফিনিটি স্টার না মুখস্থ করে যাওয়া যাবে না, ইনফিনিটি স্টার না মুখস্থ করে যাওয়া যাবে না। আরেকটা প্রশ্ন আছে ইনফিনিটি স্টার, সেটা হচ্ছে কে কে শিখা পরীক্ষায় ফ্লেম টেস্টে কালার দেয় না? কে কি কালার দেয় না? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, এরা কালার দেয় না, এরা কালার দেয় না। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্টে বলো, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্টে বলো। ঠিক আছে? প্লাটিনামেরটা তো আমার মুখস্থ নাই রে ভাইয়া। ও আচ্ছা, প্লাটিনামের তার, আচ্ছা আচ্ছা। প্লাটিনাম কি কালার দেয় এটা আমি জানি না আসলে, বা প্লাটিনাম আদৌ কালার দেয় কিনা। ওকে, ঠিক আছে। তাহলে ফ্লেম টেস্ট খুব ইম্পর্টেন্ট, ফ্লেম টেস্ট খুব ইম্পর্টেন্ট। কে কে কালার দেয় না আমরা শিখে গেলাম, আমরা শিখে গেলাম। আমরা আজকে ক্লাস কি আরো পড়াবো? এই বাচ্চারা বলো, আরো পড়াবো? হ্যাঁ এরাও দেয় না, হ্যাঁ এরাও দেয় না। তোমাদের বলছি না যে আমরা পড়বো, তোমরা হচ্ছে জাস্ট খালি ক্লাসে থাকবা, তাহলে হয়ে যাবে। আরো পড়াবো বলো তো?
তোমরা আমাকে দুইটা কথা জানাও যে আজকের ক্লাসে যতটুকু পড়ানো হইলো ক্লিয়ার হয়েছে কিনা, আর হচ্ছে আরো পড়াবো কিনা বলো। ওকে, ভেরি গুড, ভেরি গুড। জয়নাল বলছে ক্লিয়ার, মাহমুদুল হাসান বলছে হ্যাঁ আরো পড়ান ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখি আরো দুইজন। আচ্ছা, ভেরি গুড। এই বাচ্চারা তো খুবই খুবই ভালো, খুবই ভালো। দেখো, এখন আমরা বেশি জিনিস পড়বো না, আমরা যা পড়ার পড়ে ফেলছি। এখন যেগুলো আছে এগুলো বেশিরভাগই হচ্ছে মুখস্থ। জাস্ট আমি একটু গুছায় দেই যে কেমনে মনে রাখবো। দেখো দেখো আমাদের আমরা তো বলছি তোমাদের যে আমাদের যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ গুলা আছে, এই বিকিরণ গুলার ইউজ তোমরা মুখস্থ করবা। মানব জীবনে এদের অসংখ্য অবদান আছে। তো এদের ইউজের মধ্যে আমাদের তিনটার ইউজ বিস্তারিত জানা লাগে। একটা হচ্ছে ইউভি, আরেকটা হচ্ছে আইআর, আরেকটা হচ্ছে আমাদের এমআরআই। তো আসো আমরা ইউভি লাইট নিয়ে একটু কথা বলি। তো সবচেয়ে কমন প্রশ্ন এটাই যে ইউভি রে কোথায় ইউজ করা হয়? জাল টাকা, জাল পাসপোর্ট, জাল ক্রেডিট কার্ড এসব শনাক্তকরণে ইউজ করা হয়। আর ইউভি লাইটের ওই যে শক করে করে যে ব্যবহারগুলো আছে, ওই যে যেমন বললাম 300 থেকে 320 ন্যানোমিটার কোথায় ইউজ করা হয়? লাইট থেরাপিতে ইউজ করা হয়। তো এই ব্যবহারগুলো তোমরা মুখস্থ করবা। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইভি লাইট কিভাবে কাজ করে এখানে। এই যে জাল টাকা, জাল পাসপোর্ট বা জাল ক্রেডিট কার্ড, এইসব ধরো টাকা, এই টাকার নিরাপত্তা ব্যবস্থায় ফসফর নামক একটা পদার্থ থাকে। নিরাপত্তা হিসেবে ফসফর নামক পদার্থ থাকে। ওকে, এখানে যে ফসফর নামক পদার্থটা থাকে এটা রিয়েল টাকায় থাকবে, জাল টাকায় থাকবে না। এটাই হচ্ছে এখানে ব্যাপারটা। তো আমরা যে ডিভাইসটা ইউজ করব ওই ডিভাইসটা দিয়ে আমরা টাকার উপর এই ইভি লাইটটা ফেলব। তো যদি টাকাটা আসল হয়, ওইখানে ফসফর আছে, তো ফসফরের উপর ইভি লাইটটা পড়বে। ইভি লাইট কি, ফসফর কি করবে? এই ইভি লাইটটাকে শোষণ করবে, অ্যাবজর্ব করবে। ইভি লাইট অ্যাবজর্ব করে ভিজিবল বা দৃশ্যমান আলো সে বিকিরণ করবে। দৃশ্যমান আলো কি করবে? বিকিরণ করবে। ফর এক্সাম্পল 1000 টাকার নোট, 1000 টাকার নোট আমাদের হালকা বেগুনি, হ্যাঁ, পেল ভায়োলেট কালার বিকিরণ করবে। যদি জাল টাকা হয় সেখানে ফসফর থাকবে না, সেখানে এই ভিজিবল কালার লাইক 1000 টাকার ক্ষেত্রে পেল ভায়োলেট কালার বিকিরণ করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারবো যে এই টাকাটা আসল। ওকে, তাহলে এই হচ্ছে সিম্পল মেকানিজম কিভাবে ইভি লাইটটা কাজ করে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফসফরটা কি? এই ফসফরটা কি? ফসফর হচ্ছে কিছু কমপ্লেক্স মেটাল অক্সাইড, হ্যাঁ, জটিল ধাতব অক্সাইড। জটিল ধাতব অক্সাইড, বিশেষ করে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটের অক্সাইড গুলো থাকে। লাইক হচ্ছে ইটারিয়াম অক্সাইড, ইউরোপিয়ান অক্সাইড, এগুলা পরীক্ষায় আসে বা আসে না এত জানা লাগে না। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কৌশল যে কিভাবে আসলে আমাদের ইউভি লাইটটা কাজ করে, কিভাবে ইউভি লাইটটা কাজ করে। কোন টাকা কি কালার দেখা যাবে এগুলা আগে আসতো মেডিকেলে, এখন আর আসে না। ভার্সিটিতে তো লাগবেই না। ফসফর কথাটা ইম্পর্টেন্ট, এটা লাগবে। ফসফর কি? জটিল ধাতব অক্সাইড। এবার আসো আয়ার রশ্মির ব্যবহার। তো আয়ার রশ্মির কিছু ব্যবহার তো আমরা বলেই ফেলছি, যেমন রিমোট কন্ট্রোলের কথা বলছি, তাই না? রিমোট কন্ট্রোলারের কথা বলছি। তারপর হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, অপটিক্যাল ফাইবারের কথা বলছি। এখানে আমাদের আয়ার রে কাজে লাগে, অপটিক্যাল ফাইবার। দেখো তাছাড়া আমাদের আয়ার রশ্মি বেসিক্যালি কোথায় কাজে লাগে? দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। আয়ার রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কত? আয়ার রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? আয়ার রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 780 থেকে 2500 ন্যানোমিটার পর্যন্ত। 780 থেকে 2500 ন্যানোমিটার পর্যন্ত। তো এখানে আয়ার রেকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের নিয়ার আয়ার, আর একটা হচ্ছে আমাদের মিডল, আর একটা হচ্ছে আমাদের ফার আয়ার, ফার আয়ার। এখানে বেসিকটা দেখো, নিয়ার আয়ারের ওয়েভলেন্থ হচ্ছে কম, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম, এই জন্য এনার্জি হচ্ছে বেশি। আর ফার আয়ারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের বেশি, এই জন্য এনার্জি হচ্ছে আমাদের কম। এনার্জি হচ্ছে আমাদের কম। আর মিডল আয়ারের তো মাঝামাঝি,
তো মিডল আয়ারটা ইউজ করা হয় অর্গানিক কেমিস্ট্রিতে জৈব যৌগের যে ফাংশনাল গ্রুপ থাকে বা কার্যকরী মূলক থাকে এটা শনাক্ত করতে ইউজ করা হয়। আমাদের নিয়ার আয়ার এবং ফার আয়ার এটা ইউজ করা হয় চিকিৎসা ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে চিকিৎসা ক্ষেত্রে যে দুটো ইউজ করা হয়, বোথ রোগ নির্ণয় এবং রোগ নিরাময়, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট, দুটা কাজে ইউজ করা হয়। তো এখানে ট্রিটমেন্টে কোনটা ভালো হবে, নিয়ার আয়ার না ফার আয়ার? উত্তর হচ্ছে ফার আয়ার। কারণ কি? ফার আয়ারে এনার্জি হচ্ছে কম। তো এনার্জি কম থাকার কারণে এই ফার আয়ার যদি কারো বডিতে আমরা অ্যাপ্লাই করি, এটা আমাদের তাপীয় অনুভূতি দেয়। তাপীয় অনুভূতি মানে তো এই টেম্পারেচারটা তোমার খারাপ লাগবে না, বরং ভালো লাগবে। এটা বেশি গভীরে যায় না, 4 সেন্টিমিটার গভীর পর্যন্ত যায়। এই 4 সেন্টিমিটার গভীর পর্যন্ত গিয়ে আমাদের রক্ত সঞ্চালন বাড়ায়, আমাদের যে স্নায়ু আছে স্নায়ুর কার্যকলাপ বাড়ায়। এই জন্য মূলত ফিজিওথেরাপিতে এই আয়ারটা ইউজ করা হয়। ফিজিওথেরাপিতে যেমন একটা রোগ আছে ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, এটাকে বলে ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডারে বিশেষ করে, নট অনলি ফ্রোজেন শোল্ডার বাট অলসো এনি কাইন্ড অফ ফিজিওথেরাপিতে এটা ইউজ করা যাবে। তো বিশেষ করে ফ্রোজেন শোল্ডারটা পরীক্ষায় আসে, এটা আমরা একটু বললাম ফ্রোজেন শোল্ডার। এইসব কাজে হচ্ছে আমাদের আয়ার রশিটা ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমরা ফার আয়ারটা বেশি ইউজ করবো, কারণ এটা টেম্পারেচারটা কম। আর নিয়ার আয়ার কি কোন কাজে ইউজ করা হয়? টেস্টার নাম তোমরা সবাই শুনছো, সিটি স্ক্যান। ঠিক আছে, সিটি স্ক্যানে কিন্তু এটা ইউজ করা হয়। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া বাচ্চার মাথার খুলির কার্যপদ্ধতি মানে ব্রেন জানতে আমরা সিটি স্ক্যান করব। বা মাথায় যে অক্সিজেন আছে, হ্যাঁ, হিমোগ্লোবিন দিয়ে কতটুকু অক্সিজেন শোষিত আছে এটা জানতে আমরা সিটি স্ক্যান করব। ওকে, ক্লিয়ার? তাহলে মস্তিষ্কে হিমোগ্লোবিন কি পরিমাণ অক্সিজেন শোষণ করে রাখছে, ঠিক আছে। আর সদ্য জন্ম নেওয়া বাচ্চার মাথার খুলির কার্যক্রম জানতে আমরা সিটি স্ক্যান ইউজ করব। এই টেকনোলজিটাকে বলা হয় ডিফিউজ অপটিক্যাল টেকনোলজি বা ডট। এটা অনেক সময় পরীক্ষা আসে যে ডটে আমরা কোনটা ইউজ করি, ডিফিউজ অক্সিজেন টেকনোলজি বা হচ্ছে আমাদের ডটে আমরা ইউজ করি। ওকে, তো আজকের আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে আমাদের এমআরআই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমআরআই এর ফুল মিনিং কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং মানে ছবি তোলা। জানতে হবে এমআরআই এর ছবি সিটি স্ক্যানের ছবির চেয়ে ভালো হয়। এমআরআই আমরা 3D ছবি পাই, ঠিক আছে। তো এমআরআই কিভাবে কাজ করে? এমআরআই যন্ত্রে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র থাকে। এমআরআই কি থাকে? আমাদের চৌম্বক ক্ষেত্র থাকে, আর এখানে রেডিও ওয়েভ লাগে। তো রেডিও ওয়েভ কিভাবে তৈরি করা হয়? এসি কারেন্ট থেকে তৈরি করা হয়। আমরা এই যে মোবাইল মানে আমাদের বাসা বাড়িতে থাকে ডিসি কারেন্ট, হ্যাঁ, এসি কারেন্ট থেকে রেডিও ওয়েভটা তৈরি করা হয়। এখানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র থাকে, ঠিক আছে। তো এমআরআইটা মূলত কাজ করে এনএমআর পরমাণুর বেসিসে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এনএমআর পরমাণুর ভিত্তিতে। এনএমআর পরমাণু কি? লাইক হচ্ছে আমাদের হাইড্রোজেন, যেমন ধরো আমাদের ফসফরাস বা হচ্ছে আমাদের ফ্লোরিন। যেই পরমাণুগুলোতে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন যে কোনো একটা আছে, এগুলা হচ্ছে আমাদের এনএমআর পরমাণু। কিসের বেসিসে কাজ করে? এনএমআর পরমাণুর বেসিসে কাজ করে। এনএমআর, হ্যাঁ, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স পরমাণু, ঠিক আছে। যেমন আমাদের বডিতে পানি আছে, পানির হাইড্রোজেন আছে, মূলত হাইড্রোজেনের বেসিসে এমআরআই ছবি বের করা হয়, 3D ছবি বের করা হয়, ঠিক আছে। তো এমআরআই তে কি কাজ করা হয়? এমআরআই তে মনে রাখবা যে টিউমার যে আছে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড মানে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, ব্রেন এবং স্পাইনাল কর্ডের টিউমার শনাক্তকরণে। তারপর আমাদের হাঁটুর যে জয়েন্ট আছে এখানে ক্রুশিয়েট লিগামেন্ট আছে, হ্যাঁ, এই লিগামেন্ট গুলা ছিঁড়ে গেলে, স্পোর্টস ইনজুরিতে ছিঁড়ে গেলে তখন এমআরআই করা হয়, ঠিক আছে। তাহলে মাথা এবং হচ্ছে স্পাইনাল কর্ডের ইয়াতে আমাদের কি বলে ক্যান্সার বা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং বা ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হলে লাইক অ্যাক্সিডেন্ট, হেড ইনজুরি, হ্যাঁ, অ্যাক্সিডেন্টে যদি রক্তক্ষরণ হয়েছে কিনা এটা জানার জন্য আমরা এমআরআই ইউজ করি। ওকে, আবার অনেক সময় পেটের ভিতরে বাচ্চার মাথায় পানি জমে, এটাকে হাইড্রোকাফ্যালাস বলে, হ্যাঁ, হাইড্রোকাফ্যালাস আছে কিনা এগুলা দেখার জন্য আমরা এমআরআই করি, ঠিক আছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট এমআরআই। আশা করি তোমরা বুঝতে পারছো।